আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের ৪ নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব জনসংখ্যা বৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে ক্লাসটা ঠিকমতো করবে এবং এখন থেকে যদি আমরা ঠিকমতো ক্লাসগুলি করতে পারি আশা করি সামনে আমাদের আরো ভালো ইমপ্রুভ হবে। কারণ এখানে হচ্ছে ক্লাসগুলো চিত্রভিত্তিক ক্লাস, এরপর একটা শুরু হবে। আজকে ক্লাস চিত্রভিত্তিক না, কিন্তু এর পরবর্তী ক্লাস চিত্রভিত্তিক শুরু হবে। আর আজকে আমরা যে মোটামুটি জনসংখ্যার প্রভাব নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ট্রান্স হচ্ছে সুন্দর করে দাগিয়ে দাগিয়ে করবো, কারণ দাগিয়ে যদি না পড়ো তাহলে কিন্তু সমস্যা হবে তোমার। তো ঠিক আছে, চলো কথা আর না বাড়াই, আমরা ক্লাসে চলে আসি। আজকে আমরা আলোচনা করব জনসংখ্যার বৃদ্ধির প্রভাব। তো বৃদ্ধির প্রভাবটা মানে কি আসলে? আমাদের বৃদ্ধির প্রভাবটা যে জিনিসটা বোঝাচ্ছে যে প্রথমে হচ্ছে খাদ্য সমস্যা, তারপর বস্ত্র সমস্যা, শিক্ষাক্ষেত্রে সমস্যা, চিকিৎসা ক্ষেত্রে সমস্যা, বাসস্থানের সমস্যা। আসলে বৃদ্ধির প্রভাবটা কি, মানে জনসংখ্যা বৃদ্ধি হলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে কি সমস্যা হয়? আচ্ছা, কি সমস্যা হয় দেখো, খাদ্যের মধ্যে সমস্যা দেখা যায় স্বাভাবিক। যদি তোমরা সিম্পলি চিন্তা করো যে একটা ঘরে আগে সন্তান ছিল একজন, এখন ওই ঘরে যদি সন্তান 4 থেকে 5 জন হয়ে যায়, তাহলে স্বাভাবিক কি হয়? স্বাভাবিক এটাই হবে, এখানে খাদ্যের মধ্যে কিছুটা হলো ঘাটতি পড়বে। কারণ ইনকাম তো একজনই করতেছে, যদি পিতৃতান্ত্রিক পরিবার হয়, ইনকাম তো করে শুধু বাবা। তো বাবা যদি ইনকাম করে আর ওখানে যদি ধরো জনসংখ্যা ডে বাই ডে বাড়তেই থাকে, আলটিমেটলি তোমার খাদ্যের সমস্যা হবেই। হ্যাঁ, এই জন্য আমাদের অবশ্যই উচিত যে এই সব ব্যাপারগুলি দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া আর কি। এরপরে আসো বস্ত্র সমস্যা। আচ্ছা, বস্ত্র সমস্যাটা কিরকম? একই রকম, কারণ অভাবের তাড়নায় এই পরিবারের মধ্যে একই সমস্যা দেখা দিতে পারে, বস্ত্র সমস্যা হতে পারে। কারণ এর একটা প্রভাব পড়ে, জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের প্রভাবটা পড়বে। কারণ বস্ত্র উৎপাদনের জন্য যারা জড়িত আছে, উৎপাদন প্রক্রিয়া হয়তো বাড়াইতে পারে, কিন্তু সেই উৎপাদন প্রক্রিয়া বাড়ানোর জন্য বিশাল বড় আকৃতির একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা, আবার সেখান থেকে উৎপাদনটা ওরকম ভাবে পাওয়া, অতএব এই সবকিছু ব্যাপারে কিন্তু একটা ঝামেলার মধ্যে ফেলা। এই জন্য বলতে পারি যে জনসংখ্যা বৃদ্ধির কারণে বস্ত্রের মধ্যে সমস্যা দেখা যায়। শিক্ষাক্ষেত্রে সমস্যা, অবশ্যই শিক্ষাক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। কেন? কারণ একটা জাতিকে আমরা জানি যে একটা জাতি শিক্ষিত হলেই সে জাতি এত উন্নত হবে। শিক্ষিত জাতি ছাড়া কিন্তু কখনো একটা দেশকে উন্নত করা সম্ভব না। তো শিক্ষিত জাতি করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন আমাদের সঠিক রকম ভাবে পরিচর্যা করার। আর পরিচর্যা করতে গেলে অবশ্যই কি দরকার হবে? মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। এখন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু করতে হলে কিন্তু একদম যদি কেউ মনে করে যে ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান তৈরি হবে, তাহলে কিন্তু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করা সম্ভব না। আর ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান কখন তৈরি হয়? যখন দেখবো জনসংখ্যার পরিমাণটা বেশি। তো বেশি হলে কি করে? চাপ, সবাইকে সমানভাবে শিক্ষার দিকে তুমি ডেভেলপ করতে চাও, তাহলে অবশ্যই সেই জিনিসটা একটা প্রভাব পড়বে। এই জন্য বলা যেতে পারে যে শিক্ষাক্ষেত্রে সমস্যা তখনই সৃষ্টি হবে যখন জনসংখ্যার একটা বাড়তি চাপ সৃষ্টি হয়। এরপরে আসো চিকিৎসা সমস্যা। একটা এই যে এখন তোমরা জিনিস খেয়াল করতে পারো যে করোনা একটা সমস্যা চলতেছে আমাদের দেশে, যে পরিমাণে রোগী, যদি এরকম যে পরিমাণ রোগী এখন বর্তমানে আছে, যদি এর চেয়ে আল্লাহ না করুক বেশি হইতো, তাহলে কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্র আস্তে করে বসে পড়তো। কারণ হচ্ছে এই পরিমাণ আইসিইউ, এই পরিমাণ বেড বা এই পরিমাণ হাসপাতাল হয়তো আছে, কিন্তু এই চিকিৎসা দেওয়ার জন্য যে পরিমাণ সরঞ্জাম প্রয়োজন, যে পরিমাণ তোমার পিপিই ড্রেস দরকার বা আনুষঙ্গিক যে প্রক্রিয়াগুলি প্রয়োজন, সেটা কিন্তু দেখা যায় জনসংখ্যা বেশি হলে ওই দেশ কিন্তু এটা ওরকম ভাবে দিতে পারে না। যেমন তুমি চিন্তা করো, আমেরিকার মতো রাষ্ট্র বা তোমার সেই বড় বড় যে আমেরিকা বলো, ইউকে বলো, তারপর হচ্ছে অন্যান্য যে বড় বড় ইউরোপীয় রাষ্ট্রগুলো, তারাও কিন্তু হিমশিম খেয়ে গেছে। ইটালির মতো রাষ্ট্র হিমশিম খেয়ে গেছে। কেন? কারণ অতিরিক্ত পরিমাণ তোমার এই রোগীর কারণে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মতো যদি এরকম এই অধিক জনবহুল কোনো দেশে এরকম কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে কি অবস্থা হইতো? যাক আল্লাহ মাফ করছে, এরকম কোনো সমস্যা আমাদের হয়নি। বাসস্থানের সমস্যা। ঢাকা শহর দিন দিন কি হচ্ছে? গিঞ্জি হয়ে যাচ্ছে। অর্থাৎ মানে এত একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং এত লেগে উঠতেছে এবং একটু ফাঁকা জায়গা পাচ্ছে একটা করে বিল্ডিং উঠতেছে। কেন হচ্ছে? কারণ অতিরিক্ত জনসংখ্যার চাপ, এবং জনসংখ্যার কারণেই তোমার কি হচ্ছে? বাসস্থানের একটা প্রভাব পড়তেছে। কর্মসংস্থানের উপর প্রভাব। এত শিক্ষিত লোক হচ্ছে, আগে দেখা যেত যে 5-6 বা এসএসসি পাস করা কোনো ব্যক্তির সহজেই চাকরি পেয়ে যেত, কিন্তু এখন কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখন খুব একটা প্রভাব পড়ছে। কারণ এত শিক্ষিত হওয়ার পরও উপযুক্ত কর্মের অভাব আছে। কারণ শিক্ষিত একটা ছেলে সে তো আর রিক্সা চালাতে পারে না, সে তো ভ্যান গাড়ি চালাতে পারে না, কারণ তার শিক্ষার একটা মান আছে। সেই কাজগুলি করলেই তার আত্মসম্মান বোধে তার একটা প্রভাব পড়ে, তো সে চাইলেই সেটা পারে না। এখন এই শিক্ষিত লোকগুলি কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে, কারণ তার কর্মসংস্থানের অভাব হচ্ছে, এবং সেই প্রভাবগুলি কিন্তু আসলে এই জনসংখ্যা বৃদ্ধির কারণে হয়ে থাকে। পরিবেশের প্রভাব স্বাভাবিক।
জনসংখ্যা বৃদ্ধি পেলে পরিবেশের মান নষ্ট হচ্ছে, পরিবেশের যে শৃঙ্খলা আছে, যে শৃঙ্খলটা আছে, এটাও নষ্ট হচ্ছে। এরপরে আসো মূলধন গঠন। মানুষ কিন্তু আগের মতো মূলধন গঠন করতে পারতেছে না, কারণ তার সামাজিক জীবন বা সামাজিক কাজগুলি করতে করতে তার আনুষঙ্গিক জিনিসগুলো চলে যায়, তবে সে মূলধন গঠন করতে পারতেছে না। মাথা পিছু আয়ের আশ, হ্যাঁ অবশ্যই তার যে পার ক্যাপিটা যে ইনকামটা, সে এরকম ভাবে ইনকাম করতে পারতেছে না, কারণ হচ্ছে একটা জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, এবং তার স্বাভাবিক আয় সে মূলধন গঠন করার জন্য বা সে সঞ্চয় করার জন্য সে ওরকম ভাবে গঠন করতে পারে না, তার একটা সমস্যা হয়। জীবনযাত্রার মান, দেখো তুমি যদি চিন্তা করো ইউরোপের কান্ট্রিগুলো জীবনযাত্রার মান আর বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে গরিব রাষ্ট্রগুলি, বা তুমি যদি বলো যে যেসব গরিব বা অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রের দিকে তাকাও, যদি বলো তুমি উন্নত রাষ্ট্রের জীবনযাত্রার মান কিন্তু এক না। ওদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ওদের চিকিৎসা থেকে অনেক কিছু মানে ফ্রি করে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ একটাই কারণ, সেটা হচ্ছে দেশের তুলনায় জনসংখ্যার বৃদ্ধির কারণে। তো এটা করে ফেলবা। এরপরে চলে আসো জনসংখ্যা তত্ত্ব, এবং এটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, এবং সেটা এখান থেকে উদ্দীপক আমরা লাস্ট ক্লাসে দেখাবো, পরের ক্লাসগুলিতে এটার উদ্দীপক আলোচনা করবো। জনসংখ্যা তত্ত্বটা একটু খেয়াল করো। জনসংখ্যা তত্ত্বের ইতিহাস খুব প্রাচীন, এটা কিন্তু এখনই আমি বলছি বা আমার থেকে কিছুদিন আগে বলছি ব্যাপারটা এরকম না, এটা খুব প্রাচীন। এবং জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন বর্তমান জনসংখ্যা আছে, জনসংখ্যা বৃদ্ধির হার আছে, তার ফলাফল আছে, জনসংখ্যার নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়সমূহ আছে, তথ্য আলোচিত হয়, তাকে কি বলা হয়েছে? জনসংখ্যা তত্ত্ব বলা হয়। কি কি জিনিস আছে? বর্তমান জনসংখ্যা লাগবে, কারণ বর্তমান জনসংখ্যা ছাড়া জনসংখ্যা আলোচনা করা সম্ভব না। জনসংখ্যা বৃদ্ধির হার কি পরিমাণে বাড়তেছে, কারণ বাংলাদেশে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার 1.37, তার ফলাফল এফেক্টটা কি পড়তেছে, জনসংখ্যার নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়, এবং কিভাবে এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়সমূহ যদি নিয়ে আলোচনা করা হয়, তাহলে সেটাকে বলা হয়েছে জনসংখ্যা তত্ত্ব বলা হয়। এবং এই জনসংখ্যা তত্ত্বকে দুইটা আলোচনা হয়, একটা হচ্ছে মেধা জনসংখ্যা তত্ত্ব আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব, এবং দুইটাই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক উদ্দীপক আসে, অনেক আসে, কিছুদিন পর পর এখান থেকে উদ্দীপক অ্যাপ্লাই হচ্ছে, এবং মেধা জনসংখ্যা তত্ত্বটা আমরা আলোচনা করবো, এবং ধীরে ধীরে কাম্য জনসংখ্যা তত্ত্ব আলোচিত হবে। তো এইটা আমরা খুব ভালো করে পড়বো, কারণ এগুলো যদি আমরা ভালো করে না পড়ি, আমরা কিন্তু আস্তে আস্তে দেখা যাবো যে পিছিয়ে যাবো। এবং ম্যাথসের এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, আমরা চিত্র সহ এটার ব্যাখ্যা আলোচনা করবো, আর কাম্য জনসংখ্যা তত্ত্বের একটা অঙ্ক আছে, সেটাও আমরা ধীরে ধীরে পড়বো আর কি। তো এরপরে চলে আসি মেধা জনসংখ্যা তত্ত্ব কি বলা হয়েছে। উৎস অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে, ভালো করে খেয়াল করো কি বলা হয়েছে, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ক যে বক্তব্য নামক গ্রন্থ প্রচার করেন, এটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এটা একটু দেখে নিবা, আমরা পরবর্তী ক্লাসে আরেকটু ভালো করে আলোচনা করব। আর মূল বক্তব্যটা কি বলছে, ম্যালথাসের তত্ত্বের মূল ভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, এবং জীবন ধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। ভালো করে বুঝো, জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বাড়ে, আর জীবন ধারণ খাদ্য বাড়ে কেমন? গাণিতিক হারে। জ্যামিতিক হারে বলতে কি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, তো তোমরা এগুলো একটু আজকে দেখবা। আর আগামী ক্লাসে ম্যালথাসের চিত্র, ম্যালথাসের সূচি, এগুলো নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে অবশ্যই তোমরা পেন্সিল, রাবার, কাটার এগুলো নিয়ে বসবা। তো এগুলো নিয়ে বসলে আমরা এটা সংজ্ঞা সহ আরেকবার আলোচনা করে দিয়ে তারপর আমরা ক্লাস আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।